একবার নিজের কথাই ভেবে দেখুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখেন গ্যাস নাই, গাড়ি নিয়ে সিএনজি নিতে গেলেন, দেখেন দীর্ঘ সিরিয়াল, অফিসে গেলেন বিদ্যুৎ নেই, আর রাতে বাসায় ফিরে সেখানেও লোডশেডিং। কিন্তু এবার পরিস্থিতি আরো গুরুতর। বিদ্যুৎ বাঁচাতে দেশের দোকান, মার্কেট আর শপিং মল রাত 8টার মধ্যেই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু এলাকার মানুষকে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর মুখোমুখি হতে হচ্ছে। চলুন আবেগ নয়, তথ্য দিয়ে পুরো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। প্রথমে একটু সংখ্যার দিকে তাকানো যাক। বাংলাদেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। স্বাভাবিক সময়েও আমরা সর্বোচ্চ প্রায় 270 কোটি ঘনফুটের মতো সরবরাহ করতে পারি। অর্থাৎ সংকট কিন্তু আজ থেকে শুরু হয়নি। চাহিদা আর সরবরাহের মধ্যে আগে থেকেই বড় ধরনের একটা গ্যাপ ছিল, আর এখন পরিস্থিতি আরো খারাপ হয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে গ্যাস সরবরাহ প্রায় 200 কোটি ঘনফুটের আশেপাশে নেমে গেছে, আর গ্যাসের এই সংকট সরাসরি আঘাত করছে বিদ্যুৎ উৎপাদনে। ফলে গত কয়েকদিন ধরে দেশের পিক লোডশেডিং 3000 মেগাওয়াটের উপরে। 11 আগস্ট রাতে মোট লোডশেডিং ছিল প্রায় 3592 মেগাওয়াট, আর বুধবার সর্বোচ্চ লোডশেডিং ছিল 3382 মেগাওয়াট। অর্থাৎ এটা এখন আর ছোটখাটো বিদ্যুৎ বিভ্রাটের বিষয় নয়, এটা এখন জাতীয় পর্যায়ের এনার্জি ক্রাইসিস। এখন প্রশ্ন হলো, সংকটটা এতটা বেড়ে গেল কিভাবে? এর একটা বড় কারণ এলএনজি। বাংলাদেশে ইম্পোর্টেড এলএনজি সরবরাহের জন্য মহেশখালীতে দুটি বড় ফ্লোটিং টার্মিনাল রয়েছে, একটি এক্সেলারেট এনার্জির আর একটি সামিটের। গত 21 জুলাই এক্সেলারেটের টার্মিনালে দুর্ঘটনার পর সেটি বন্ধ হয়ে যায়। পরে সেটি আংশিকভাবে সাপ্লাইয়ে ফিরলেও পুরো ক্যাপাসিটিতে ফেরেনি। এর মধ্যে আবার বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ার কারণে সামিট টার্মিনালে এলএনজি আনলোডিং বাধাগ্রস্ত হয়। সর্বশেষ পরিস্থিতিতে সামিটের এলএনজি সাপ্লাইও বন্ধ রয়েছে। ফলে একদিকে আগে থেকে গ্যাস শর্টেজ ছিল, তার উপর এলএনজির সাপ্লাই ডিসরাপশন, আর তার সরাসরি প্রভাব পড়ছে পাওয়ার জেনারেশনের উপরে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমরা যদি বলি একটা টার্মিনাল নষ্ট, তাই এই ক্রাইসিস, তাহলে পুরো সত্যটা বলা হবে না। কারণ টার্মিনালের এই সমস্যার আগেও বাংলাদেশে গ্যাসের ঘাটতি ছিল। নর্মাল সিচুয়েশনেও ডিমান্ড প্রায় 380 কোটি ঘনফুট আর সাপ্লাই প্রায় 270 কোটি ঘনফুট। অর্থাৎ সংকটটা আগে থেকেই ছিল। এলএনজি টার্মিনালের সমস্যা এই সংকটকে শুধু আরো গভীর করেছে। আর এখানেই একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন, বাংলাদেশের এনার্জি সিকিউরিটি এতটা ফ্রাজিল কেন? এত গুরুত্বপূর্ণ গ্যাস সোর্স বন্ধ হলে কেন এত দ্রুত পুরো পাওয়ার সেক্টরে প্রভাব পড়ে? আমাদের ব্যাকআপ কতটা? আমাদের অল্টারনেটিভ ফুয়েল সাপ্লাই কতটা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগামী কয়েক বছরের পরিকল্পনা কি? এবার একটু স্ট্যাটিস্টিক্স বাদ দিয়ে মানুষের জীবনে আসি। একজন সিএনজি চালকের কথা ভাবুন তো। গ্যাস নেওয়ার জন্য যদি তাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, সে সময় সে আয় করতে পারছে না। ফলে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে, যাত্রীর ভোগান্তি বাড়বে। একজন ছোট ব্যবসায়ীর কথা ভাবুন, বিদ্যুৎ নেই, জেনারেটর চালাতে হচ্ছে, এতে ফুয়েলের খরচ বাড়ছে, প্রোডাকশন কস্ট বাড়ছে, যার ফলে হয়তো প্রোডাকশন কমে যাচ্ছে। আর একজন শিল্প উদ্যোক্তা, গ্যাস প্রেশার কম, ফ্যাক্টরি এর প্রোডাকশন কমাতে হচ্ছে, কখনো কখনো প্রোডাকশন বন্ধ রাখতে হচ্ছে। অর্থাৎ এই ক্রাইসিস শুধু বিদ্যুৎ বা গ্যাসের নয়, এটা ব্যবসার ক্রাইসিস, শিল্পের ক্রাইসিস, পরিবহনের ক্রাইসিস এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রাইসিস। আর আজকের একটা খবর আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 13 আগস্ট থেকে দেশের দোকান, মার্কেট, শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একটু চিন্তা করুন, যে দেশে কয়েক বছর আগেও আমরা ইলেকট্রিসিটি জেনারেশন ক্যাপাসিটি বাড়ানোর গল্প শুনেছি, সেই দেশে আজ বিদ্যুৎ বাঁচাতে ব্যবসা প্রতিষ্ঠানকে রাত 8টার মধ্যে বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হয়তো সাময়িক ব্যবস্থা এবং এর পক্ষে সরকারের যুক্তিও থাকতে পারে, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নটা করা কি অন্যায়? আমাদের এনার্জি সিস্টেম কি এমন জায়গায় চলে গেছে যেখানে সংকট সামলাতে এখন মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সীমিত করা হচ্ছে? এখন অবশ্যই সরকারের কথাটাও বলতে হবে।
সরকারের বক্তব্য হলো বর্তমান সংকটের বড় কারণ এলএনজি সাপ্লাই ডিসরাপশন। একদিকে এক্সেলারেট টার্মিনালে দুর্ঘটনা, অন্যদিকে সামিট টার্মিনালে খারাপ আবহাওয়া। সরকার আশা করছে ওয়েদার কন্ডিশন স্বাভাবিক হলে এলএনজি আনলোডিং আবার শুরু হবে এবং গ্যাস সাপ্লাই বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে। অর্থাৎ সরকারের অবস্থান হচ্ছে এটা মূলত একটি সাপ্লাই ডিসরাপশন এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, কিন্তু এতেই কি সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? আমার মনে হয় না। আমাদের প্রশ্ন খুবই সিম্পল। প্রথমত, দেশে গ্যাস ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে গ্যাপ তো অনেক আগে থেকেই ছিল, তাহলে লং টার্ম সলিউশন কি? দ্বিতীয়ত, এলএনজি টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ জায়গার সমস্যা হলে এর বিকল্প ব্যবস্থা কতটুকু প্রস্তুত ছিল? তৃতীয়ত, আমরা এলএনজি ইম্পোর্টের উপর এতটা নির্ভরশীল কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, একটি এলএনজি টার্মিনালের দুর্ঘটনা এবং আরেকটিতে ওয়েদার ডিসরাপশন হলে যদি কয়েক হাজার মেগাওয়াট লোডশেডিং হয়ে যায়, তাহলে বাংলাদেশের এনার্জি সিকিউরিটি আসলে কতটা নিরাপদ? এটা কোনো রাজনৈতিক দলের প্রশ্ন নয়, এটা রাষ্ট্রের কাছে একজন সাধারণ নাগরিকের প্রশ্ন। অন্যদিকে বিরোধী দলও সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছে। জামায়াতে ইসলামী ও এনসিপি এর পক্ষ থেকে সরকারের প্ল্যানিং, ম্যানেজমেন্ট এবং ফুয়েল প্রকিউরমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, অভিযোগ মানেই তা প্রমাণিত নয়। এখানে সরকারের বক্তব্য আমাদের শুনতে হবে, কিন্তু একই সঙ্গে সরকারেরও দায়িত্ব হচ্ছে এই অভিযোগগুলোর পরিষ্কারভাবে উত্তর দেয়া। কারণ শেষ পর্যন্ত রাজনৈতিক বক্তব্য নয়, মানুষ চায় সমাধান। এখন আসি সবচেয়ে কঠিন প্রশ্নে, এই সংকটের জন্য বিএনপি সরকার কি আসলেই দায়ী? আমার মনে হয় এখনই এক কথায় হ্যাঁ বলা ঠিক হবে না। কারণ এলএনজি টার্মিনালের দুর্ঘটনা এবং বৈরী আবহাওয়ার মতো এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো কিন্তু বাস্তব। একই সঙ্গে শুধু এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো দেখিয়ে সরকার পুরো দায় এড়াতেও পারেন না। কারণ সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তখন এনার্জি সিকিউরিটির দায়িত্বও কিন্তু বর্তমান সরকারের। সাধারণ মানুষ এটা জানতে চায় না এই সমস্যাগুলো আগের সরকারের তৈরি নাকি বর্তমান সরকারের গাফুলতি। মানুষ জানতে চায় আমার বাসায় গ্যাস আসবে কবে, লোডশেডিং কমবে কবে, সিএনজির জন্য লাইনে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, আমার ব্যবসা কবে স্বাভাবিক হবে। এটাই কিন্তু বাস্তবতা। শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা যারা সাধারণ মানুষ, আমরা খুব বেশি কিছু চাই না। আমরা শুধু চাই আমাদের বাসায় গ্যাস থাকুক, বিদ্যুৎ থাকুক, পানি থাকুক, সিএনজির জন্য ঘন্টার পর ঘন্টা যেন লাইনে দাঁড়াতে না হোক, আমাদের কারখানাগুলো চলুক, আমাদের ব্যবসাগুলো চলুক, জীবনটা স্বাভাবিক থাকুক। আমরা চাই না সরকার শুধু ব্যাখ্যা দিক, আমরা চাই এর সমাধান। কারণ বিদ্যুৎ, গ্যাস এগুলো কোনো দলের সম্পত্তি নয়, এগুলো একজন সাধারণ মানুষের প্রয়োজন। তাই বিএনপি সরকারের কাছে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, আপনারা এই সংকট কত দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারবেন? আর তার থেকেও বড় প্রশ্ন, আজকের এই সংকট সামলানোর পাশাপাশি আগামী দিনের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে আপনারা কি করছেন? কারণ আজ যদি একটা এলএনজি টার্মিনালের সমস্যা আর একটা টার্মিনালের ওয়েদার ডিসরাপশন এবং গ্যাস শর্টেজ সব মিলিয়ে দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে এমন চাপে ফেলে দেয়, তাহলে প্রশ্ন করতেই হবে, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কি সত্যি নিরাপদ? আর হয়তো এই প্রশ্নের উত্তরই ঠিক করতে পারবে আজকের বিদ্যুৎ গ্যাস সংকট বিএনপি সরকারের জন্য একটি সাময়িক সমস্যা ছিল নাকি এটি তাদের প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়ালো। আপনার কি মনে হয়, এটা কি শুধু সাময়িক সংকট নাকি বাংলাদেশের এনার্জি পলিসিতে বড় ধরনের পরিবর্তনের ওয়ার্নিং? কমেন্টে আপনার মতামত জানান। পুরো ভিডিওতে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম জনি দা রোভার। দেখা হবে পরের ভিডিওতে। আমার বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে বিভিন্ন আলোচনা শোনার জন্য আমার চ্যানেলটি ভিজিট করুন।